আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোশন। গতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই গতিটা কিসের গতি নিয়ে আলোচনা করব আমরা? মানে কোন সাবজেক্টের গতি নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব হচ্ছে ফিজিক্সের যে গতি আছে সেই গতি নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ফিজিক্সের গতি নিয়ে কেন বলছি? কারণ ইন্টারমিডিয়েটের যে হচ্ছে বইগুলো রয়েছে সেখানে কিন্তু হায়ার ম্যাথ এর মধ্যেও কিন্তু হচ্ছে দ্বিমাত্রিক গতি মানে দ্যাট মিনস গতি সম্পর্কিত বেশ কিছু আলোচনা রয়েছে। তাই তাই এই জিনিসটাকে ইন্ডিকেট করে বলার জন্য আমি এখানে বলছি যে হচ্ছে এটা ফিজিক্স এর গতি নিয়ে আমরা আলোচনা করছি। যদিও ফিজিক্স এর গতি এবং হায়ার ম্যাথের গতির ডেফিনেশন একই রকম, বাট তারপর জাস্ট ইন্ডিকেট করে দিচ্ছি যে এটা আসলে বোঝানোর জন্য যে এটা ফিজিক্স এর গতি। এনিওয়ে, তো প্রথমে আমরা জেনে নিই যে হোয়াট ইজ মোশন। হ্যাঁ, গতি কি বা গতি কাকে বলে? তো গতি কাকে বলে যদি আমরা দেখি যে এখানে বলা হচ্ছে যে এ পার্টিকেল মুভস ফ্রম এ পজিশন টু অ্যানাদার পজিশন উইথ রেসপেক্ট টু টাইম এন্ড দিস ফেনোমেনন ইজ কল্ড মোশন। অর্থাৎ একটি কণা এক স্থান হতে আরেক স্থানে সময়ের সাপেক্ষে যদি মুভ করে তাহলে এই অবস্থাটাকেই বলা হয় মোশন বা গতি। আশা করি বুঝতে পারছো আমার কথাটা। মোশন বা গতিটা হচ্ছে যে কোনো একটি কণা বা বস্তু কণা বা কোনো একটি বস্তু সময়ের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টাইম সময়ের সাপেক্ষে এক স্থান হতে আরেক স্থানে যদি যায় তাহলে এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে গতি। আমরা যদি একটা এক্সাম্পল দিই, এই যে এই স্থান থেকে একজন ছেলে এই কম্পিউটারের টেবিলটাকে বি স্থানে নিচ্ছে, ফলে কি হচ্ছে এই ছেলেটার মধ্যে এই কম্পিউটারের মধ্যে এবং এই টেবিলের মধ্যে একটা গতি তৈরি হচ্ছে, কারণ বস্তুকে এক স্থান হতে আরেক স্থানে নেওয়া হচ্ছে। আশা করি বুঝছো ব্যাপারটা। তো এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হলো রিলেটিভ মোশন। হ্যাঁ, এখানে হয়তোবা দেখছো যে বেশ কিছু গ্রহের ফিগার আমরা দেখাচ্ছি, যে গ্রহটা সূর্যের চারিদিকে, যে মাঝখানে একটি সূর্য, সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে। রিলেটিভ মোশন কি? তো এখানে আমি যে রিলেটিভ এর কথা বলছি এটা মানে কিন্তু এই না যে আত্মীয়। হ্যাঁ, এই রিলেটিভ মানে হলো আপেক্ষিক। রিলেটিভ মোশন মানে হচ্ছে আপেক্ষিক গতি। তো আপেক্ষিক গতিটা কি? আপেক্ষিক গতি হচ্ছে, দেখো তুমি যেই তোমার রুমের ভিতরে বসে আছো, বসে বসে যে আমার ভিডিওটা দেখছো, তুমি কিন্তু দেখতে পাচ্ছ তোমার আশেপাশে সবকিছু স্থির অবস্থায় আছে, কিন্তু আসলে কিন্তু সেই জিনিস, তুমি তোমার আশেপাশে যে জিনিসগুলো স্থির দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আসলে কিন্তু স্থির নাই। বাট তোমার কাছে মনে হচ্ছে স্থির কেন? তুমি আশেপাশে তোমার চোখের, তোমার মানে তোমার ভিজিবল দৃশ্যে, অর্থাৎ তোমার চোখের দৃষ্টিতে তুমি আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছ সবকিছু সাপেক্ষে এই জিনিসটা তোমার ঘরটাকে মনে হচ্ছে স্থির, কারণ ওই তুমি তোমার ঘরের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই জিনিসের সাপেক্ষে ঘরটা স্থির। এটা সত্যি কথা। কিন্তু যদি আমি পৃথিবীর বাইরের কোনো কিছু সাপেক্ষে যদি বলি তাহলে কিন্তু তোমার, তুমি বা এই ঘরটা স্থির নয়। কেন? এই পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে এই যে ঘুরছে, এই যে যেমন বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে, এইরকম ভাবেই কিন্তু পৃথিবীটাও কিন্তু সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, আবার পৃথিবী নিজের অক্ষের উপরে আবার এইভাবে করে আবর্তন করছে, তাই না? তাহলে আমরা পৃথিবীর বাইরের কোনো কিছু সাপেক্ষে যদি বলি তাহলে পৃথিবীটা ঘুরছে, পৃথিবীর ভিতরে তুমি আছো, তুমিও ঘুরছো, পৃথিবীর মধ্যে তোমার ঘর আছে, ঘরও ঘুরছে। তার মানে পৃথিবীর বাইরের কোনো কিছু সাপেক্ষে এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে তা গতিশীল। তো এই যে একের একটা সাপেক্ষে আরেকটার গতি যদি বলি তাহলে সেটা হচ্ছে রিলেটিভ মোশন। আমি ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি আরেকটা এক্সাম্পল নিতে পারি, হ্যাঁ, রিলেটিভ মোশনের। সেটা কি? সেটা হচ্ছে এই যে দেখো এখানে একটা ছেলে স্টেশনের প্ল্যাটফর্মের উপর বসে এই ট্রেন যাচ্ছে, ট্রেনটা দেখছে। তো ছেলেটা দেখতে পাচ্ছে ট্রেন গতিশীল আছে, তার কাছে মনে হচ্ছে ট্রেনটি গতিশীল। কেন গতিশীল মনে হচ্ছে? কারণ ছেলেটার এই ট্রেনের আশেপাশে যা কিছু রয়েছে সেগুলো স্থির। বাট দেখো এই যে ট্রেনের ভিতরে যে দুজন মানুষ বসে আছে এখানে, তো এই মানুষটা এই মানুষের দিকে তাকিয়ে আছে, হ্যাঁ, আবার এই মানুষটা এই মানুষের দিকে তাকিয়ে আছে। তো এই দুইজন দুজনকে কিন্তু দেখতে পাচ্ছি স্থির। কেন ব্যাপারটা? এই জন্য যে ট্রেনের ভিতরে যে মানুষ দুটি বসে আছে সেই মানুষ দুটি, হ্যাঁ, এই যে আমি এখানে একটা জিনিস দেখালাম যে মোশন ইজ রিলেটিভ টু দ্য অবজারভার। হ্যাঁ, যে এটা তো আমি বলবো ইনশাল্লাহ। তবে তার আগে আমরা এটা
একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে দেখো এই যে ছেলেটি যে এখানে বসে আছে, এই ছেলেটি ট্রেনের আশেপাশে যা কিছু ছেলেটি দেখতে পাচ্ছে সেগুলো স্থির, তো স্থিরের সাপেক্ষে কিন্তু ট্রেনটা গতিশীল। হুম, কিন্তু এই ট্রেনের ভিতরে যারা বসে আছে, হ্যাঁ, এই ট্রেনের ভেতরে যারা বসে আছে, এই যে এই দুইজন মানুষ, একে দেখতে পাচ্ছে আর একে দেখতে পাচ্ছে, তো দুজন দুজনকে দেখছে স্থির। কিভাবে? কারণ দেখতে পাচ্ছে এই যে এই যখন আমি যদি একটু এখানে যদি একটু মার্ক করে যদি বলি তাহলে ব্যাপারটা মনে হয় একটু ক্লিয়ার হবে। তো যখন এর দিকে যখন দৃষ্টি দিচ্ছে তখন এর চোখ দিয়ে এর আশেপাশে এই মানুষটার আশেপাশে, হুম, এই মানুষটার আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছে সেগুলো কিন্তু সে স্থির দেখছে। তো স্থির দেখার কারণে মানে এই মানুষটার পিছনের সিট বা তার পাশে বেশ কিছু জিনিস স্থির দেখতে পাচ্ছে। ওই স্থির জিনিসের সাপেক্ষে তখন কিন্তু মনে হচ্ছে যে এই মানুষটা স্থির রয়েছে। বাট এক্স্যাক্টলি কিন্তু মানুষটা স্থির নাই। কেন? কারণ মানুষ ট্রেনের সাথে তো গতিশীল হচ্ছে, কারণ ট্রেন যেহেতু গতিশীল। আমি ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য যদি বলি যে তুমি মনে করো ট্রেনের ভেতরে বসে আছো, তোমার পাশে একটা সিট খালি আছে, তো তুমি সেই সিটে একটা পানির বোতল রেখেছো, পানির একটা পট রেখেছো। তো তুমি যদি ট্রেনের ভিতরে, ট্রেনটা গতিশীল আছে, তো ট্রেনের ভিতরে তুমি তোমার পাশের সিটের পানির পটটার দিকে যদি খেয়াল করো তাহলে কি দেখতে পারবে? তুমি কিন্তু দেখতে পারবে যে পানির পটটা স্থির আছে। পানির পটটা তখন স্থির কার সাপেক্ষে? ট্রেনের ভিতরে যেই সিট রয়েছে, পানির বোতলটা যেই সিটের উপর রয়েছে সেই সিটের সাপেক্ষে পানির বোতলটা স্থির। কিন্তু এবার মনে করো ট্রেনটা থেমে গেছে, তো থামার পরে তুমি কি করলা? ট্রেন থেকে নামলা একটা দোকান থেকে কোনো একটা খাবার কেনার জন্য। তো তো তুমি দোকান থেকে খাবার কিনতে গেছো, তো তুমি ট্রেনের দিকে তাকিয়ে আছো, এই না বুঝে আমার ট্রেন ছেড়ে গেল। তো তুমি ট্রেনের দিকে যখন তাকিয়েছো হঠাৎ করে, তো ট্রেনের ভিতরে বোতলের দিকে তোমার চোখ পড়লো, এমন অবস্থায় মনে করো ট্রেনটি চলা শুরু করলো। তো ট্রেনটি যখন চলা শুরু করবে তখন তুমি কি দেখবা? বোতলটাকে কি স্থির দেখতে পারবা না বোতলটাকে গতিশীল দেখতে পারবা? ডেফিনেটলি কিন্তু তুমি তখন বোতলটাকে গতিশীল দেখতে পারবা। কারণ হচ্ছে যে তুমি বাইরে আছো, বাইরে বেশ তোমার বোতল বাদে যে সমস্ত যে সমস্ত দিকে তোমার দৃষ্টি পড়ছে সেইগুলা স্থির, বা ট্রেনটা গতিশীল। আবার ট্রেন বোতলটা যার উপর রয়েছে সেটাও কিন্তু গতিশীল। হুম, যার ফলে তখন তোমার কাছে মনে হচ্ছে বোতলটা গতিশীল। তার মানে আমরা মোটামুটি একটা ব্যাপারে ক্লিয়ার হয়ে গেছি যে রিলেটিভ মোশনটা হচ্ছে একটা সাপেক্ষে আরেকটা গতিশীল বোঝায়, এটাকে আমরা বলছি রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি। আশা করি আপেক্ষিক গতির ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যদি আহ এর পরের আলোচনাতে যদি যাই, যে আমরা এখন দেখবো টাইপস অফ মোশন, হ্যাঁ, যে গতির প্রকারভেদ গুলো আমরা দেখবো। তো গতির প্রকারভেদের ভিতরে আমরা এখানে ৪ প্রকারের গতি দেখেছি, যদিও শুধু এই ৪ প্রকার নয়, এর বাইরেও আরো বিভিন্ন রকম গতির প্রকারভেদ রয়েছে। তো আমরা প্রথমে দেখেছি যে রেক্টিলিনিয়ার মোশন, বা এটাকে বলা হচ্ছে সরল রৈখিক মোশন, অর্থাৎ সরল রেখা বরাবর যে গতি থাকে সেটাকে আমরা বলছি সরল রৈখিক মোশন। দ্যাট মিনস একটা গাড়ির গতিবেগ, হ্যাঁ, বা তুমি একটা মোটরসাইকেল চালাচ্ছ, সে মোটরসাইকেলের গতিবেগ, অর্থাৎ এর গতিটা হবে হচ্ছে একদম টোটালি একদম সোজাসুজি সরল রেখা বরাবর, একদম এই যে এরকম স্ট্রেট লাইন বরাবর এর গতিশীল হবে। রাস্তার উপর দিয়ে যে সমস্ত গতিগুলো হয় আর কি, হ্যাঁ, আহ, তো সেগুলোকে আমরা রেক্টিলিনিয়ার বা সরলরৈখিক গতি বলি। আর একটা গতি রয়েছে সেটা হচ্ছে আহ এই যে সার্কুলার মোশন। সার্কুলার মোশনটা কি? সার্কুলার মোশন বা ঘূর্ণায়ন গতি হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, যদি ঘূর্ণায়মান অবস্থায় থাকে, এইভাবে যদি ঘূর্ণায়মান অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলবো সার্কুলার মোশন। যেমন ঘড়ির কাঁটার যে গতিবেগ, এটা হলো সার্কুলার মোশন। আবার তোমার মাথার উপর যে ফ্যানটি ঘুরছে, এই ফ্যানের গতিবেগ, এটা হচ্ছে সার্কুলার মোশন বা ঘূর্ণায়ন গতি। আবার মোটরের যে টারবাইন ঘুরে, সেই টারবাইনের যে গতিবেগ সেটাকে আমরা বলছি সার্কুলার মোশন। আশা করি বুঝছো সার্কুলার মোশনটা কি। হ্যাঁ, এবার যদি আমরা বলি যে রোটেশনাল মোশন, হ্যাঁ, বা আবর্ত গতি। এটা কি? আবর্ত গতি মানে একটা গোলক জাতীয় কোনো কিছু বা সিলিন্ডার আকৃতির কোনো কিছু, সে ঘুরছে, সে অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, এরকম একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু ঘোরার সময় সে কি হচ্ছে? সামনের দিকে একটা পথ অতিক্রম করছে। কিভাবে পথ অতিক্রম করছে আমি যদি দেখাই, এই যে সে ঘুরছে আর এইভাবে করে সামনের দিকে আগাচ্ছে।
তাই না? যেমন ফুটবল, আমি এখানে ফুটবল দেখিয়েছি। ফুটবলটাকে যদি একটা পা দিয়ে একটা লাথি দাও, একটা কিক দিলা তুমি এখানে। ফুটবলকে কিক দাও, তাহলে ফুটবল কি হবে বলো তো? সামনের দিকে গড়িয়ে, গড়িয়ে চলার চেষ্টা করবে। বা আমরা এটাকে খুব সহজভাবে বলতে পারি, গড়িয়ে, গড়িয়ে যে সমস্ত বস্তুগুলা গতিশীল হয়, সেই গতিকে আমরা বলি যে রোটেশনাল মোশন বা আবর্ত গতি। হ্যাঁ? মনে করো একটা সিলিন্ডার, হ্যাঁ? একটা সিলিন্ডারকে তুমি হচ্ছে আহ ঢালু একটা রাস্তার উপর তুমি ছেড়ে দিয়েছো, তাহলে কি সিলিন্ডারটা গতিশীল হবে না? গতিশীল হবে, সে ঘুরতে ঘুরতে গতিশীল হবে। তো এই সিলিন্ডারের গতিটার ক্ষেত্রে আমরা বলছি তখন যে রোটেশনাল মোশন। তো সার্কুলার মোশন এবং রোটেশনাল মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সার্কুলার মোশনটা হচ্ছে যে সে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, কিন্তু সেই এই জিনিসটা সরে যাবে না। দ্যাট মিনস এই ঘড়িটা কিন্তু সরে যাচ্ছে না, জাস্ট এই ঘড়ির ভেতরে কাঁটাগুলো কিন্তু গতিশীল হচ্ছে। বাট যদি ফুটবলের কথা যদি বলি, ফুটবলটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এইভাবে ঘুরছে, কিন্তু ঘোরার সময় কি হচ্ছে, ফুটবলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে রোটেশনাল মোশন। আশা করি বুঝছো ব্যাপারটা যে রোটেশনাল মোশনটা কি। এবার যদি আমরা যদি বলি যে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল দোলক, ডেফিনেটলি পড়েছো ইতিপূর্বে। তো সরল দোলকের কথা যদি বলি, যে মনে করে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই এটা মনে করে একটা নির্দিষ্ট বিন্দু। আমার ফিগারটা যদি একটু ভালো করে আঁকাই, যে মনে করো এখানে একটা বিন্দু রয়েছে, তো ওই বিন্দুকে কেন্দ্র করে, সরি, ওই বিন্দু হতে একটা আমরা কোন একটা ভারী কোন একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম। এরকম ভারী একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম। তো ঝুলিয়ে দেওয়ার পরে আমরা কি করলাম, এই বস্তুটাকে এদিকে টানলাম। এই বস্তুটাকে এদিকে টেনে যদি ছেড়ে দিই, তাহলে কি হবে বলতো? এই বস্তুটা এরকম এরকম ভাবে দুলতে থাকবে। যেমন আমরা হচ্ছে ঘন্টা বিশিষ্ট যে ঘড়িগুলো আছে, প্রতি ঘন্টায় এই যে এখান থেকে এরকম করে টং টং করে বাজে আর হচ্ছে এরকম করে দুলতে থাকে। হ্যাঁ, তো এই যে এই ঘন্টার এই হচ্ছে নিচের যেই দোলকের যে অংশটা, এটা এই যে দুলছে, এই গতিটাকে আমরা বলছি পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। বা এই সরল দোলককে টেনে ছেড়ে দিলে যেভাবে এই যে চলছে এরকম ভাবে, এই গতিটাকে আমরা বলছি পর্যাবৃত্ত গতি। আশা করি বুঝে গেছো যে পর্যাবৃত্ত গতিটা কি। হুম। এবার আমরা যদি গতির আরো বেশ কিছু প্রকারভেদ রয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিরেকশন। হ্যাঁ, ডিরেকশন অনুসারে বা দিক অনুসারে গতিকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি, যেটা আমরা আসলে বলতে পারি যে সরলরৈখিক গতি। হ্যাঁ, মানে একদম স্ট্রেট লাইন বরাবর যেই হচ্ছে গতিটা রয়েছে, তো সেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে সরলরৈখিক গতি। আর একটা গতি রয়েছে, সেটা হচ্ছে টু ডাইমেনশনাল মোশন, যেটাকে আমরা বলছি দ্বিমাত্রিক গতি। হ্যাঁ, আমি যদি একটু ফিগারলি দেখাই, যে এই ওয়ান ডাইমেনশনাল গতিটা হচ্ছে বা একমাত্রিক গতিটা হচ্ছে একদম সোজাসুজি সরলরৈখিক বরাবর চলবে, মানে একমাত্রিক বরাবর চলবে। আর টু ডাইমেনশনাল মোশন হচ্ছে দ্বিমাত্রিক অবস্থায় হবে। এই যে এদিকে ডিরেকশন থাকবে, এদিকে ডিরেকশন থাকবে, এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। তো দ্বিমাত্রিক গতির আরো একটা উদাহরণ আমরা দিতে পারি। মনে করো কোন একটা বস্তুকে, হ্যাঁ, ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হলো। ভূমির সাথে মনে করো আমরা 30 ডিগ্রি কোণে আমরা নিক্ষেপ করলাম। 30 ডিগ্রি কোণে আমরা কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম। তাহলে বস্তুটি কি হবে বলতো? বস্তুটি এই যে চলতে থাকবে, এইভাবে করে যাওয়ার পরে আবার এরকম ভাবে ভূমিতে পড়বে। তো এই যে এই বস্তুটাই চলার পথের যে গতিটা থাকবে, সেই গতিটাকে আমরা বলছি টু ডাইমেনশনাল গতি। কারণ এর দুটি উপাংশ ভাগ হবে, এই একটা উপাংশ, আরো একটা উপাংশ ভাগ হবে। সেটা হচ্ছে যে ভার্টিক্যাল বরাবর একটা উপাংশ হবে, মানে উলম্ব বরাবর একটা উপাংশ হবে, আবার অনুভূমিক বরাবর একটা উপাংশ হবে। তো এই জিনিসটা যে না বুঝে থাকো, আমি আমার কাছে মনে হচ্ছে হয়তো বা অনেকে আমার এই কথাটা বুঝতেছো না। এই যে এই জিনিসটুকু যে না বুঝে থাকো, এখন বোঝা দরকার নেই, কারণ আমাদের টু ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক গতি নিয়ে এখন আলোচনা না। আমরা যখন দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করবো, তখন এই জিনিসটা খুব ভালো করে বুঝবো। আমাদের আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশনের উপর বা একমাত্রিক গতির উপর। হ্যাঁ, আর থ্রি ডাইমেনশনাল মোশন রয়েছে, যেটা আমি জাস্ট হালকার উপরে একটু দেখাই। যদি থ্রি ডাইমেনশনাল মোশনটা হচ্ছে এরকম যে থ্রি ডাইমেনশনাল মোশন তিনটা দিক থাকবে। এই এই একটা দিক, আবার এই একটা দিক, আর এই একটা দিক, অর্থাৎ এর মোট তিনটা দিক থাকবে। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো থ্রি ডাইমেনশনাল মোশন। তো
তো আমাদের 3 ডাইমেনশনাল মোশন নিয়ে আলোচনা নাই, হ্যাঁ? কারণ আমাদের এইটা নিয়ে আমরা এখন আলোচনা করব না। আমরা শুধুমাত্র 1 ডাইমেনশনাল নিয়ে আলোচনা করব আর 2 ডাইমেনশনাল এর সামনে আলোচনা করব। এনিওয়ে, তো তাহলে 1 ডাইমেনশনাল এর একমাত্রিক গতি নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা সামনের দিকে আগাতে থাকি। দেখি সামনে আরো কি আছে। তো এই যে এখন আমরা এখানে যেগুলো আলোচনা করছি সবগুলো কিন্তু একমাত্রিক গতির জন্য, ঠিক আছে? দ্বিমাত্রিক গতির জন্য না। তো এখন আমরা জানবো ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা আমরা একটু এখন জানবো। তো ডিসটেন্স মানে হলো দূরত্ব এবং ডিসপ্লেসমেন্ট এটাকে আমরা সরণ বলছি, হ্যাঁ? বা অবস্থার পরিবর্তন বা সরণ। তো ডিসটেন্সটা কি? তো আমি এখানে লিখেছি যে ইন এনি ডিরেকশন কভারিং পাথ অফ এ পার্টিকল ফ্রম এ পজিশন টু অ্যানাদার পজিশন ইজ কল্ড ডিসটেন্স। ইট ইজ ডিনোটেড বাই ডি। হ্যাঁ? যে ডিসটেন্সটা হচ্ছে যে কোনো ডিরেকশনে বা যে কোনো দিকে কোন একটি বস্তু এক স্থান হতে আরেক স্থানে একটা পথ অতিক্রম করে ওই পথটাকে আমরা বলছি ডিসটেন্স বা দূরত্ব। হ্যাঁ, আমি ব্যাপারটাকে একটু ভালো করে ক্লিয়ার করবো। ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স যেটা রয়েছে বা পার্থক্য যেটা রয়েছে খুব ভালো করে জানতে হবে। এটা ভালো করে না জানলে পরবর্তীতে অঙ্ক করতে যে একটু সমস্যা হবে। গতি এর অঙ্কগুলো করতে যে সমস্যা হবে, বিশেষ করে ওই ধরনের অঙ্কগুলো সমস্যা হবে। দেখা গেছে অনেক অঙ্ক রয়েছে গতির, যেগুলো আমি জানি না তোমরা করেছো কিনা, অনেক অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো খুব বেশি কনফিউশন সৃষ্টি করে, অর্থাৎ অ্যান্সারের ক্ষেত্রে কখনো মাইনাস আসে, হ্যাঁ, আবার এমন আসে যে সময় বের করতে বলেছে, সময়ের দুটি উত্তর আসতেছে, তো দুটি উত্তর আসলে পরে কোনটা রাইট হবে এটা নিয়েও খুব বেশি কনফিউশন সৃষ্টি হয়ে যায়। তো সেই সময় ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা খুব ভালো করে জানতে হয়, না জানলে এই জিনিসগুলো বোঝা যায় না। অর্থাৎ দূরত্ব এবং সরণের ব্যাপারটা খুব ভালো করে না জানলে খুব ভালো করে ক্লিয়ার হওয়া যায় না, এই একটা ব্যাপার। আরো একটা ব্যাপার রয়েছে, অনেক সময় তোমাকে দূরত্ব বের করতে বলছে যে দুইটা দূরত্ব আসছে, তুমি কোনটা রাইট বলবা, হ্যাঁ? তো সেই ক্ষেত্রেও দূরত্ব এবং সরণের মধ্যে সম্পর্কটা ভালো করে জানতে হয়, না জানলে ওই অঙ্কগুলো বোঝা যায় না। এই জন্য বলবো দূরত্ব এবং সরণের মধ্যে যে সম্পর্কটা রয়েছে তোমাকে খুব ভালো করে ক্লিয়ার হয়ে নিতে হবে। যাই হোক, তো আমি যেটা বলছি যে ডিসটেন্স হচ্ছে বা দূরত্ব হচ্ছে যে কোনো দিকে একটি বস্তু বা একটি কণা এক স্থান হতে আরেক স্থানে যে পথ অতিক্রম করে সেটাকে বলছি আমরা দূরত্ব। তো দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটি নির্দিষ্ট দিকে। ডিসপ্লেসমেন্টের যদি কথা যদি বলি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটি নির্দিষ্ট দিকে। আমি ইংলিশের কথাটা যদি বলি যে ইন এ সার্টেন ডিরেকশন কভারিং পথ অফ এ পার্টিকল ফ্রম এ পজিশন টু অ্যানাদার পজিশন ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। ইট ইজ ডেনোটেড বাই এস। হ্যাঁ, অর্থাৎ যে কোনো দিকে কোন একটি বস্তু কণা এক স্থান হতে আরেক স্থানে যে পথ অতিক্রম করে সেটাকে আমরা বলছি হলো ডিসপ্লেসমেন্ট বা সরণ। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো ডিসপ্লেসমেন্ট মানে হলো অবস্থার পরিবর্তন, আর অবস্থার পরিবর্তনটাই হচ্ছে সরণ। তাহলে আমরা বললাম যে এই যে দেখো এখন পার্থক্য কি হলো, ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্যটা হলো, মেইন যে পার্থক্য আমরা পেলাম সেটা যদি আমরা একটু মার্ক করি, যে মেইন পার্থক্য পেলাম এই যে এখানে বলা হচ্ছে ইন এনি ডিরেকশন, আর এই জায়গায় বলা হচ্ছে ইন এ সার্টেন ডিরেকশন। হ্যাঁ, একটা নির্দিষ্ট দিকে, আর এটা হচ্ছে যে কোনো দিকে। তাছাড়া দেখো কিন্তু খুব বেশি পার্থক্য নাই। হ্যাঁ, দূরত্ব হবে যে কোনো দিকে একটা পথ অতিক্রম করবে, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট দিকে পথ অতিক্রম করবে। তো এই দুটি কথাই অনেক অর্থ বহন করে, যেটা আমাদের এখন জানা দরকার, না হলে পরবর্তীতে অঙ্ক করতে যেয়ে আমাদের সমস্যা পড়তে হবে। তো কি সেটা হচ্ছে, যদিও আমাদের আজকে আলোচনা ভেক্টর এবং স্কেলার নিয়ে না, বাট তারপরেও আমাকে একটু এখানে ভেক্টর এবং স্কেলার ভেক্টর এবং স্কেলার রাশির ব্যাপারটা একটু আমাকে এখন বলতে হবে এখানে। ভেক্টর রাশি কি এবং স্কেলার রাশি কি? তুমি বইতে অনেক সংজ্ঞা পড়েছো, তো আমি সংজ্ঞা বলবো না, এমন একটা সহজ একটা কথা বলে দিচ্ছি যেন তুমি সারা জীবনও ভেক্টর রাশিকে এবং স্কেলার রাশিকে যেন ভুলে না যাও, খুব সহজে মুখস্থ না করে যেন খুব সহজে তুমি মনে রাখতে পারো যে হ্যাঁ এইগুলো ভেক্টর রাশি আর এগুলো স্কেলার রাশি। তো কি সেটা? সেটা হচ্ছে যে সমস্ত রাশিগুলা, হ্যাঁ, যে সমস্ত রাশিগুলা আহ জানার জন্য তোমার মনে প্রশ্ন জাগবে যে কোন দিকে, ওই সমস্ত রাশিগুলাকেই বলবো আমরা ভেক্টর রাশি। রাশি কি? রাশি হচ্ছে যা আমরা পরিমাপ করি, যা আমরা যেগুলোকে আমরা পরিমাপ করি, তো সেগুলোকে রাশি বলা হয়। যা আমরা পরিমাপ করে থাকি তাই রাশি। তার মানে পরিমাপযোগ্য কোনো বস্তুর আহ বা যে সমস্ত রাশিগুলো জানার জন্য তোমার মনে অবশ্যই প্রশ্ন জাগবে যে কোন দিকে, একটা দিকের একটা প্রশ্ন তোমার মধ্যে তৈরি হবে। তাহলে ওই রাশিটাকে আমরা বলবো যে ভেক্টর রাশি। এই দিকে হচ্ছে ডানে নাকি বামে। হ্যাঁ,
উত্তরে নাকি দক্ষিণে, পূর্বে নাকি পশ্চিমে, হ্যাঁ, সামনে নাকি পেছনে, এরকম দিক জানার দিক তোমার মধ্যে প্রশ্ন জাগবে। তো সেই রাশিগুলোকে বলবো আমরা ভেক্টর রাশি। আর যে সমস্ত রাশিগুলো জানার জন্য তোমার মনে প্রশ্ন জাগবে না যে কোন দিকে, এই দিকের প্রশ্নটা জাগবে না, সেই সমস্ত রাশিগুলোকে বলবো আমরা স্কেলার রাশি। ফর এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করা হলো বলো তো এখন কয়টা বাজে, তোমাকে জিজ্ঞাসা করো বলো তো এখন কয়টা বাজে, হ্যাঁ, এটা মনে করো একটা ঘড়ি, তো এই ঘড়িতে জিজ্ঞাসা করলো যে কয়টা বাজে, তো তুমি বললা যে এখন বাজে রাত 10টা। এখন বাজে রাত 10টা। এই যে দেখো, আমি যে তোমাকে যে জিজ্ঞাসা করি কয়টা বাজে, তুমি যদি এখন যদি রাত 10টা বেজে থাকে তুমি আমাকে বলবা রাত 10টা বাজে, তো তোমার মনে কি প্রশ্ন জাগতেছে যে কোন দিকে কয়টা বাজে, ডানে 10টা বাজে না বামে 10টা বাজে, সামনে 10টা বাজে না পেছনে 10টা বাজে, এমন কি তোমার মনে কি প্রশ্ন জাগছে? না, জাগছে না। সো আমরা বলবো সময় হচ্ছে একটা স্কেলার রাশি। আর যদি প্রশ্ন জাগতো যে কোন দিকে, তাহলে অবশ্যই সেটা হতো একটা ভেক্টর রাশি। যেমন আমি ভেক্টর রাশির একটা উদাহরণ যদি বলি, যে তুমি মনে করো যে আমার সামনে বসে ক্লাসটা করছো, তুমি এখন এখানে বসে আছো, তো তোমার ডান দিকে একটা চেয়ার রয়েছে, আবার বাম দিকে একটা চেয়ার রয়েছে, এখন তুমি মাঝখানে বসে আছো মনে করো, তুমি মনে করো বসে আছো হচ্ছে এই যে এই স্থানটাতে তুমি বসে আছো। এখন তোমাকে বললাম যে তুমি সরে যাও, তুমি সরে বসো। এখন তোমাকে যদি বলা হয় তুমি সরে বসো, তুমি কোন দিকে সরে বসবা? তোমার মনে কি প্রশ্ন জাগবে না, আচ্ছা ভাইয়া আমাকে কোন দিকে সরতে বললো, ডানে সরতে বললো না বামে সরতে বললো? মনে প্রশ্ন জাগবে কিনা? অবশ্যই কিন্তু তোমার মনে প্রশ্ন জাগবে। সো এই জন্য আমরা বলবো সরণ একটা ভেক্টর রাশি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। অথবা মনে করো যে আম, একটা বস্তু রয়েছে তোমার সামনে, হ্যাঁ? তোমার সামনে এমন একটা বক্স রয়েছে, একটা বস্তু রয়েছে, তো আমি বললাম যে বস্তুটাকে তুমি ঠেলা দিয়ে সরাও বা বল প্রয়োগ করে সরাও। এখন তোমার মনে প্রশ্ন জাগবে যে আচ্ছা ভাইয়া আমাকে বল প্রয়োগ করতে বলছে এই বস্তুর উপরে, কোন দিকে বল প্রয়োগ করব? আমি কি বল প্রয়োগ কি হচ্ছে আহ এই দিক থেকে করব নাকি এই দিক থেকে করব, মানে ডান দিক থেকে করব না বাম দিক থেকে করব, ওপর দিক থেকে করব নাকি হচ্ছে এরকম ইনক্লাইন ভাবে মানে তির্যক ভাবে করব, এরকম তির্যক ভাবে করব না কিভাবে করব? মনে প্রশ্ন জাগবে কিনা? অবশ্যই জাগবে। হ্যাঁ, সো এই জন্য বলা হয় বল একটা ভেক্টর রাশি। কারণ বল প্রয়োগ করতে হলে অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে বলটা আমি কোন দিকে প্রয়োগ করছি, তাই না? হ্যাঁ, বুঝতে পারছো আশা করি যে বল একটা ভেক্টর রাশি। ঠিক অনুরূপভাবে বেগ, হ্যাঁ, যে তুমি 50 মিটার/সেকেন্ড বেগে গাড়ি চালাও, কোন দিকে চালাবো এমন কিন্তু একটা দিকের একটা প্রশ্ন থেকে যায়, এই জন্য এইগুলো সবই ভেক্টর রাশি হয়। তার মানে আমরা সহজ কথায় বলতে পারি যে যে সমস্ত রাশিগুলো জানার জন্য তোমার মধ্যে প্রশ্ন জাগবে যে কোন দিকে, সেই সমস্ত রাশিগুলোকে বলবো আমরা ভেক্টর রাশি। আর যে রাশিগুলো জানার জন্য মনে প্রশ্ন জাগবে না কোন দিকে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। তো এটা কিন্তু কোনো বইয়ের সংজ্ঞা না, বইতে সংজ্ঞাটা অন্যভাবে দেওয়া আছে, বইতে সংজ্ঞাটা দেওয়া আছে এইভাবে যে যে সমস্ত রাশিগুলো প্রকাশের জন্য মান ও দিক দরকার হয় তাকে বলে ভেক্টর রাশি। আর যে সমস্ত রাশিগুলো জানার জন্য শুধুমাত্র মানের দরকার হয়, দিকের দরকার হয় না, তাকে বলে স্কেলার রাশি। তো এটা হলো বইয়ের সংজ্ঞা, বাট আমি তোমাকে সহজভাবে একটু বলে দিলাম যেন তুমি মনে রাখতে পারো। এনিওয়ে, তো ভেক্টর রাশি এবং স্কেলার রাশি আলোচনাটা কেন দরকার ছিল? দরকার ছিল এখানে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা খুব ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য। আমরা বললাম যে ডিস্টেন্স হবে যে কোনো দিকে, দূরত্ব যে কোনো দিকে একটা পথ অতিক্রম করবে, আর ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে পথ অতিক্রম করবে। তো এই জিনিসটা আমরা আরো ভালো করে ক্লিয়ার হবে যদি সামনের দিকে যদি আগাতে থাকি। তো আমরা সামনের দিকে আগাই, দেখি সামনে আর কি রয়েছে আমাদের। এই যে দেখো, আমরা এই একটা ফিগার দেখে খুব ভালো করে বুঝতে পারবো যে ডিস্টেন্সটা কি। হ্যাঁ, দেখো যে মনে করো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট বোঝার জন্য এই চিত্রটা যথেষ্ট। মনে করো আহ তুমি এখন হচ্ছে আহ এই স্থানে আছো। এখন এই স্থান থেকে তুমি এখন চলা শুরু করলা, তোমার উদ্দেশ্য এই জায়গায় আসা, তুমি এই পথ দিয়ে চলছো। তুমি মনে করো এই যে আমি যেখানে ডটেড রেখা দ্বারা ডিস্টেন্স দেখিয়েছি, দেখো তুমি মনে করো এই পথ দিয়ে আগাচ্ছ, পথের উপর দিয়ে যাচ্ছ এইভাবে। হুম, তো এইভাবে যেতে 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 এভাবে আগাচ্ছ, আগাতে 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 তুমি এখন এই স্থানে। তুমি যদি এখন যদি এই স্থানে যদি হও তাহলে তোমার অবস্থানটা কোথায়? এখন এখানে। তো তোমার অবস্থান যদি এখানে হয় তাহলে দূরত্ব কত হলো জানো? দূরত্ব হলো এই যে এখান থেকে শুরু করে এই যে পুরো যেই পথটা আসলা, এই পুরো পথটা হলো দূরত্ব।
আমি যে এখানে ডটেড রেখা দ্বারা দেখিয়েছি ডিস্টেন্স, এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে ডটেড রেখা দ্বারা, হ্যাঁ, কাটা কাটা যে রেখা আছে সেই রেখা দ্বারা দূরত্বটাকে দেখিয়েছি। আর যদি ডিস্টেন্স যদি বলি, সরি ডিসপ্লেসমেন্ট যদি বলি বা সরণ যদি বলি, তাহলে কোনটা? সরণ হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, আমার স্লাইডটা অন্য জায়গায় চলে গেল। সরণ যদি আমি যদি দেখাই তোমাকে, তাহলে দেখো এক মিনিট, একটু মনে হয় খিজিমিজি হয়ে গেছে, এখানে আমাদের স্লাইডটা অফ হয়ে গেছে। আমাদের একটু যান্ত্রিক ত্রুটির জন্য একটু ক্লাসটা বিঘ্ন হয়েছিল। তো যাই হোক, আমাদের স্লাইডটা একটু অফ হয়ে গিয়েছিল। যাই হোক, তো আমি যেই কথাটা বলছিলাম যে এখানে ডিস্টেন্স বা দূরত্ব হলো কতটুকু, এই যে ডটেড রেখা দ্বারা আমরা দেখিয়েছি, এটা পুরোটা হচ্ছে দূরত্ব। অর্থাৎ তুমি এই স্থান থেকে শুরু করে এই পথ দিয়ে এই এখান থেকে এসে এই জায়গায় এসে থেমেছো, তাহলে তোমার এই যে এই পুরো পথ বরাবরটা অংশটাই হলো তোমার দূরত্ব। বাট যদি সরণের কথা যদি বলি, তাহলে সরণ হলো কত তোমার, এই যে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত হলো তোমার সরণ বা ডিসপ্লেসমেন্ট। আশা করি বুঝছো। হ্যাঁ, তো আমি এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি একটা ফিগার ড্র করে বোঝাই। যে মনে করো এটা তোমার হচ্ছে একটা খেলার মাঠ। এটা মনে করো একটা খেলার মাঠ। তো খেলার মাঠের চারিদিকে মনে করো এই একটা রাস্তা আছে। এই লাল অংশটা হচ্ছে তোমার খেলার মাঠ, এখানে খেলা হয়। আর এই মাঠের চারিদিকে এই যে এটা হচ্ছে রাস্তা। হ্যাঁ, এখন তুমি মনে করো এই যে এই স্থানে আছো। তো তুমি এখন এই স্থানে থেকে তোমার উদ্দেশ্য হচ্ছে এখানে যাওয়ার, তোমার উদ্দেশ্য এখানে আসার, এই স্থান থেকে এখানে আসার। তো তুমি সেই উদ্দেশ্যের জন্য তুমি এখন কি করলা, যে এখান থেকে এই পরিমাণ পথ গেলা, তারপর আবার কি করলা, এখান থেকে এই পরিমাণ পথ গেলা। তাহলে এই পুরো পথটাই হচ্ছে তোমার দূরত্ব। আর যদি বলি তোমার সরণ কতটুকু, তোমার সরণ হচ্ছে এই যে তুমি এখান থেকে এই মাঠের মাঝখান থেকে যদি চলে যাও, তাহলে এটা হচ্ছে তোমার সরণ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, সে সরণ কি। তো যদিও আমি এখন পর্যন্ত ক্লিয়ার করিনি যে কেন আমরা এটাকেই সরণ বলবো, বা এটাকেই আমরা কেন সরণ বলবো, আর এটাকেই বা কেন আমরা দূরত্ব বলছি, এটাকে বা কেন দূরত্ব বলছে, আমি এখনো ক্লিয়ার করিনি। আমি সামনে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আপাতত শুধু আমি যা বলতে যাচ্ছি এটুকু একটু মাথায় নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, যে আমি যদি উদাহরণ দিয়ে যদি বলি, মনে করো এখান থেকে এই মাথা পর্যন্ত দূরত্ব 100 মিটার। আমি যদি একটু লিখে দেখাই, যে মনে করো 100 মিটার হচ্ছে এখান থেকে এই মাথা পর্যন্ত দূরত্ব। আর যদি বলি যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো তোমার 90 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 50 মিটার, তাহলে এই পুরো পথটা কত হলো বলতো? 90 + 50, মোট কত হলো? 140। তার মানে তুমি এই পথ দিয়ে এখান থেকে এই জায়গায় আসছো, এর মানে হচ্ছে তুমি কত পথ অতিক্রম করেছো? 90 + 40, 50, মোট কথা 140। এই 140টা হচ্ছে তোমার দূরত্ব। এখানে এখানে আমরা ডি সমান বলবো 140, আর এই 140টা হচ্ছে তোমার দূরত্ব। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 100। তো এটা হচ্ছে সরণ। হ্যাঁ, এই 100টা হচ্ছে সরণ। সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এস ইকুয়াল টু এখানে হচ্ছে 100। কেন এমন হচ্ছে এটা আমরা পরের সামনের দিকে আগালে বুঝতে পারবো, ঠিক আছে? কেন এটাকে আমরা সরণ বলবো আর কেন এটাকে আমরা দূরত্ব বলবো, আমরা সামনের দিকে আগালে ব্যাপারটা ক্লিয়ার হবো। তো আমরা সামনের দিকে আগাতে থাকি। এই যে এখানে যে ফিগারটা রয়েছে, এই ফিগারটা যদি তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে তুমি মূল জিনিসটা, দূরত্ব এবং সরণের মূল জিনিসটা তুমি বুঝে যাবে আশা করছি ইনশাল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে যে আহ এই যে দেখো, আহ এখানে একজন মানুষ রয়েছেন। হুম, t = 0, এই জায়গায় দেখো সময় দেওয়া আছে t = 0, অর্থাৎ এই জায়গা থেকে মানুষটি যাত্রা শুরু করেছে। তো এই জায়গা থেকে যাত্রা শুরু করে মানুষটা
দেখো এই জায়গা থেকে যাত্রা শুরু করে এখানে এসে পৌঁছেছে এখন যখন, তো এই জায়গায় আসতে তার সময় লেগেছে কত, এই জায়গায় আসতে তার সময় লেগেছে হলো 1 মিনিট। এই যে দেখতে পাচ্ছ যে মানুষটা এখানে দাঁড়িয়ে আছে, তো এখানে যখন দাঁড়িয়েছিল তার সময় ছিল কত, t=0 মিনিট, কারণ তিনি এখনো যাত্রা শুরু করেনি, তিনি এই জায়গায় আছেন। এবার তিনি যাত্রা শুরু করছেন এখান থেকে সরাসরি এই জায়গায় আসলেন, আসতে কতটুকু সময় লেগেছে 1 মিনিট। তাহলে লোকটি ছিল আগে এখানে, এখন কোথায়, এখানে। তাহলে এই অবস্থাতে লোকটির দূরত্ব কত এবং সরণ কত, লোকটি কত পথ অতিক্রম করেছে, লোকটি অতিক্রম করেছে দেখো এখান থেকে এটুকু হলো 40, আবার এইটুকু হচ্ছে 100, আবার এইটুকু হচ্ছে 40, মোট কত হলো, মোট হলো যদি তুমি যোগ করো যে ডি ইকুয়াল টু 40 প্লাস 100, মোট কত 140, সাথে আবার 40, মোট কত 180। আমার কথা মনে হয় বুঝতে পারছো? হ্যাঁ, এই যোগটা আশা করি পারবা। হ্যাঁ, লোকটির দূরত্ব হলো কত 180 মিটার, যে এখান থেকে এটুকু গেছে 40, আবার এই 100, মোট 140, আবার এখান থেকে 40, মোট 180। তাহলে লোকটির 1 মিনিটে লোকটির দূরত্ব হলো কত 180। আর যদি বলে এখানে সরণ কত হলো, সরণ হলো 180। এই ক্ষেত্রে সরণ এবং দূরত্ব সমান কেন, হ্যাঁ তোমার মনে অলরেডি প্রশ্ন চলে আসছে যে কেন সরণ এবং দূরত্ব সমান হলো। তো আমি একটা কথা বলতেছি, এটা খাতায় লিখে রাখো, এটার ব্যাপারে আমি ব্যাখ্যা দিব সামনে, ঠিক আছে? যে সেই কথাটা হচ্ছে যে খাতায় খুব সুন্দর করে আমার এই ক্লাস করা অবস্থায় সুন্দর করে লিখে রাখো যে সরণ যদি বের করতে চাও তাহলে সরণ বের করার সহজ নিয়ম হচ্ছে সরণ ইকুয়াল টু বস্তুর বর্তমান অবস্থান মাইনাস বস্তুর পূর্বের অবস্থান, বস্তুর বর্তমান অবস্থান মাইনাস বস্তুর পূর্বের অবস্থান। তাহলে আমরা পেয়ে যাব এই এই জিনিসটা করলে আমরা পেয়ে যাব সরণের মান। তাহলে সরণ হচ্ছে বস্তুর বর্তমান অবস্থান এবং পূর্বের অবস্থানের মধ্যবর্তী পার্থক্য, সেটাই হচ্ছে সরণ। কেন আমি ব্যাখ্যা দিচ্ছি একটু পরে, ঠিক আছে? এত মানে মনের ভিতরে হাজারো প্রশ্ন তোমার ঘুরছে যে কেন হলো, তো আমি ব্যাখ্যা দিব, অবশ্যই দিব, সামনে ব্যাখ্যা দিব। তো আমি যে কথাটা বললাম যে সরণ হচ্ছে বস্তুর বর্তমান অবস্থান এবং পূর্বের অবস্থানের পার্থক্য। তো যদি সেই পার্থক্য যদি হয়ে থাকে তাহলে এই এই কথাটা এখানে কাজে লাগাও। আমরা এখন দূরত্ব বের করবো, এই যে লোকটা এখান থেকে এই জায়গায় আসছে, তো এই পুরোটাই হচ্ছে যে তার দূরত্ব, এটা নিয়ে কোনো কনফিউশন নাই আশা করি তোমার মধ্যে। 180 মিটার যে দূরত্ব এটা নিয়ে কনফিউশন নেই, বাট সরণ নিয়ে কনফিউশন। কেন সরণ এটা হলো, এই যে আমি একটু আগে যে কথাটা বললাম বস্তুর বর্তমান অবস্থান এবং পূর্বের অবস্থানের পার্থক্য কে আমরা সরণ আমরা হচ্ছে সরণ বের করছি, সেটাকে যদি এখানে যদি তুমি প্রয়োগ করো তাহলে কি দাঁড়ায়, যদি তুমি প্রয়োগ করো এখানে তাহলে যেই জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে বস্তুর বর্তমান অবস্থান কোথায়, এখানে, আর পূর্বের অবস্থান কোথায় ছিল, এখানে। তাহলে এই দুটার মধ্যবর্তী পার্থক্য কত, এই এই দুটার মধ্যবর্তী পার্থক্য কি এই পুরোটা হবে না, হ্যাঁ পুরোটাই হবে। কারণ আর এই পুরোটা কত, পুরোটা হচ্ছে 40, 140, মোট কত 180। তাই এখানে দূরত্ব এবং সমান হবে। এবার আসে আমরা এই এই ব্যাখ্যাতে আসি যে কেন বস্তুর বর্তমান অবস্থান এবং পূর্বের অবস্থানের পার্থক্য আমরা হচ্ছে আহ সরণ বলবো। আচ্ছা, এটার ব্যাখ্যা দেওয়ার জন্য আমাকে আরেকটু সামনে কিছু কথা বলতে হবে, তারপরে ব্যাখ্যা দেবো, ঠিক আছে? এনিওয়ে, তো এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, বস্তুর দূরত্ব এবং সরণ সমান। এবার আমরা যদি আরেকটু যদি সামনের দিকে আগাই, সেটা হচ্ছে এবার মনে করো বস্তুটা লোকটা, এবার মনে করো লোকটা t=0 সময় এই জায়গা থেকে যাত্রা শুরু করেছে, ঠিক আছে? তো এই জায়গা থেকে যাত্রা শুরু করে তো লোকটি এখানে আসছে, আসার পরে থামেনি লোকটা, না থেমে আবার সে কি করছে, এই জায়গায় আসছে। তাহলে লোকটার বর্তমানে সে এখন কোথায় আছে, লোকটা বর্তমানে এখন আছে হচ্ছে এই যে এখানে, লোকটা বর্তমানে আছে এখানে। এবং এই জায়গায় আসার জন্য তার সময় লেগেছে কতটুকু, এই জায়গায় আসার জন্য তার সময় লেগেছে হচ্ছে 2 মিনিট। যখন এখানে ছিল এখানে তার সময় ছিল 0 মিনিট, অর্থাৎ এখন সে যাত্রা শুরু করেনি। এবার যাত্রা শুরু করে সে লোকটা একবার এখানে আসছে, আসার পর না থেমে আবার সে এখান থেকে এই জায়গায় আসছে, এসে আবার এখানে থেমেছে। তাহলে লোকটার এখান থেকে শুরু করে এই যে আবার এখানে আসতে তার সময় লেগেছে কত, 2 মিনিট টোটাল। অর্থাৎ এখান থেকে যে আবার এই জায়গায় আসতে তার সময় লেগেছে কত, 2 মিনিট। তো 2 মিনিট যদি লেগে থাকে তাহলে এবার তুমি এখানে দূরত্বটা বের করো। এবার তুমি এই জায়গায় যে তুমি দূরত্বটা বের করো, দূরত্বটা কত হয় একটু দেখো। দূরত্ব সমান, লোকটা যখন এখান থেকে এই জায়গায় আসছে তখন তার মোট পথ কত, 180। 40 প্লাস 100 প্লাস 40, মোট কত হলো 180। তার মানে লোকটা যখন এখান থেকে এই জায়গায় আসছে তখন হচ্ছে 180। আবার লোকটা কিন্তু এখানে কিন্তু থামেনি, হ্যাঁ লোকটা এই জায়গায় কিন্তু থামেনি,
লোকটা এখান থেকে এসে এসে আবার কি করেছে, আবার ব্যাক করে এই জায়গায় আসছে। তো আমরা এই যে 180 লিখলাম কোনটুকু, আমরা কিন্তু এখানে 180 লিখলাম কিন্তু আমরা 180 কিন্তু লিখলাম এই যে এই পরিমাণ দূরত্বটা 180 লিখেছি। এবার এই জায়গা থেকে তো সে আবার ব্যাক করে এই জায়গায় আসছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এই পর্যন্ত দূরত্ব 40 প্লাস 100 মোট কত? 140। তার মানে অবশ্যই এই 180 এর সাথে 140 যোগ করতে হবে। তো 180 এর সাথে যদি 140 যোগ করি তাহলে কত আসে? সম্ভবত 320। আমার ভুল হতে পারে, আমি মুখে আন্দাজে হিসাব করে বলে দিলাম। হ্যাঁ, তুমি ক্যালকুলেটর নিয়ে দেখো, সম্ভবত 320 হবে। 320 হলো। তাহলে এই ক্ষেত্রে দূরত্ব হলো কত? 320। কারণ লোকটা এখান থেকে এসে না থেমে আবার এখান থেকে এই জায়গায় আসছে। সে মোট কত পথ অতিক্রম করেছে? এই পুরোটা পথই সেই লোকটা অতিক্রম করেছে। কিন্তু এবার যদি বলি লোকটির সরণ কত? লোকটির সরণ যদি তুমি বের করতে চাও, তো সরণ সমান আমরা কি বলেছিলাম? বস্তুর বর্তমান অবস্থান এবং পূর্বের অবস্থানের পার্থক্য। বস্তুর বর্তমান অবস্থান কোথায়? এখানে। লোকটার বর্তমান অবস্থান এখানে, বাট আগে তার অবস্থান ছিল কোথায়? এখানে। তাহলে এই দুই স্থানের পার্থক্য কত? এই দুই স্থানের পার্থক্য হচ্ছে 40। এই দুই স্থানের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এই দুই স্থানের পার্থক্য হচ্ছে 40। তাই আমরা বলবো এখানে যে লোকটার এই ক্ষেত্রে সরণ হয়েছে 40 মিটার। হ্যাঁ, লোকটা সরণ হয়েছে কত? 40 মিটার। এবার আসে আমরা একটু ব্যাখ্যা দিই যে বস্তুর বর্তমান অবস্থান এবং পূর্বের অবস্থানের মধ্যবর্তী পার্থক্যকে আমরা কেন সরণ বলছি। তো আচ্ছা, আমার আমার মনে হয় এখানে একটু কনফিউশন থাকতে পারে। আমি আবারও বলছি কথাটা, যে লোকটা এখান থেকে যাত্রা শুরু করে এই জায়গায় যে না থেমে আবার এখানে আসছে, তাহলে এই ক্ষেত্রে তার দূরত্ব হয়েছে কত? এই পুরো পথটাই হয়েছে তার দূরত্ব, কিন্তু সরণ হয়েছে কত? তার সরণ হয়েছে এই অংশটুকু। হ্যাঁ, তো এই জিনিসটা এবার আমরা একটু ব্যাখ্যা করব যে কেন আমরা বস্তুর বর্তমান অবস্থান এবং পূর্ব অবস্থানের পার্থক্য সরণ বলছি। তো বস্তুর বর্তমান অবস্থান এখানে আর পূর্বের অবস্থান এখানে, তাহলে এই দুটো পার্থক্য কত? 40 মিটার। তাই আমরা এখানে সরণ বললাম 40 মিটার। কেন বর্তমান অবস্থান এবং পূর্বের অবস্থানের পার্থক্যকে আমরা কেন সরণ বলবো? এবার আমরা এটার একটু ব্যাখ্যা দেখে ফেলি। তো এটার ব্যাখ্যা দেখার জন্য আমি আবারও একটু আমাদের মাঠের আলোচনায় চলে যেতে হবে। হ্যাঁ? তো মাঠের আলোচনাতে যদি যাই, আমি মনে করি একটু বড় করেই আঁকাই আর কি, নিচে আঁকাই। হ্যাঁ, মনে করি এটা একটা মাঠ। এটা একটা মাঠ। এখন এই মাঠের চারিদিকে আমরা একটা রাস্তা ড্র করলাম। এটা মনে করো মাঠের চারিদিকে রাস্তা। এই যে এটা হলো পথ। এখন তুমি আহ, এই স্থানে আছো তুমি। তুমি এখন এই স্থানে আছো। তো এই স্থানে থেকে এখন তুমি কি করলা যে এই জায়গা থেকে যাওয়া শুরু করলা, যে এখানে আসলা, এই জায়গা থেকে আবার এখানে আসলা, আবার এখান থেকে এখানে আসলা, আবার এখান থেকে তুমি এই জায়গায় এসে থেমে গেছো। ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝছো। এই জায়গা থেকে তুমি পথ চলা শুরু করে এই গেছো, যাওয়ার পর এখান থেকে এই গেছো, যাওয়ার পর আবার এই গেছো, যাওয়ার পর আবার এখান থেকে এই জায়গায় এসে তুমি থেমে গেছো। তার মানে এখন যদি বলি তোমার অবস্থান এখন কোথায়, তোমার অবস্থান কিন্তু এখন এখানে। তো তোমার অবস্থান যদি এখানে যদি হয়, তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আগে ছিলা কোথায়, আগে তুমি ছিলা হচ্ছে এই যে এই স্থানে। আগে তোমার অবস্থান ছিল কোথায়? এই যে এখানে, নাম্বার 1 পজিশন এখানে। আর যদি তোমাকে যদি বলা হয় বর্তমানে তোমার কোথায়, যে নাম্বার 2 পজিশনে, তাহলে তুমি তোমার স্থান থেকে সরে গেছো কতটুকু? তুমি তোমার স্থান থেকে সরে গেছো কতটুকু জানো? তুমি তোমার স্থান থেকে সরে গেছে হচ্ছে এই যে আহ এই যে এটুকু পরিমাণ পথ তুমি তোমার স্থান থেকে সরে গেছো। হুম, অর্থাৎ এই ক্ষেত্রে সরণ হলো কতটুকু? তোমার বর্তমান অবস্থান হচ্ছে এখানে, আর পূর্বের অবস্থান ছিল এখানে। তাহলে এই দুটোর পার্থক্যটা হচ্ছে তোমার সরণ। আশা করি আমার কথাটা বুঝতে পারছো, যে বস্তুর বর্তমান অবস্থান এবং পূর্বের অবস্থানের মধ্যবর্তী পার্থক্যটা সরণ। তো আমি ব্যাপারটাকে আরেকটু ভালো করে যদি ক্লিয়ার করি, তো সেটা হচ্ছে যে মনে করো এখানে একটা চেয়ার আছে, এই জায়গায় একটা চেয়ার আছে, আর এখানে আরেকটা চেয়ার আছে। তো এই চেয়ার থেকে ডানের চেয়ারের দূরত্ব 1 মিটার, আবার এই চেয়ার থেকে বামের চেয়ারের দূরত্ব 1 মিটার। এখন তুমি মনে করো যে আহ এখন তুমি মনে করো এই চেয়ারে বসেছিলা। তো এই চেয়ারে বসে এখন তুমি কি করলা, যে এই চেয়ার থেকে একবার এই চেয়ারে গেলা, যাওয়ার পরে এখানে না থেমে আবার তুমি কি করলা, এই চেয়ারে আসলা। এখন যদি কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা এই যে তুমি
মনে করো আমি কারোর কাছে জিজ্ঞাসা করলাম এই যে ছেলেটা এই চেয়ার থেকে একবার এখানে গেল না থেমে আবার এই জায়গায় আসলো। এখন যদি এখন যদি কারোর কাছে জিজ্ঞাসা করা যায় তার ছেলেটা সে তো ছেলেটা আগে যেখানে ছিল, হ্যাঁ, আগে যে চেয়ারে বসেছিল, তো ওই চেয়ার থেকে সে কতটুকু পরিমাণ সরে গেছে। আমি যদি কারোর কাছে যদি প্রশ্ন করি যে ছেলেটা একটা ছেলে এখান থেকে এই চেয়ারে গিয়ে না থেমে আবার এই চেয়ারে আসছে, তাহলে যদি এখন কারোর কাছে যদি প্রশ্ন করি যে ছেলেটা তার আগের চেয়ার থেকে কতটুকু পরিমাণ সরে গেছে, প্রত্যেকে কিন্তু বলবে যে ছেলেটা আগের চেয়ার থেকে হচ্ছে এই যে এই পরিমাণ অংশ সরে গেছে, এইটুকু দূরত্ব সে সরে গেছে। কতটুকু? 1 মিটার। সো এখানে সরণ হচ্ছে 1 মিটার। তাহলে দেখো ছেলেটার বর্তমান অবস্থান কোথায়? এখানে। আর পূর্বের অবস্থান কোথায়? এখানে। তাহলে এই দুটো পার্থক্য কত? এই দুটো পার্থক্য হচ্ছে 1 মিটার। তাই আমরা বলছি এখানে সরণ 1 মিটার। আশা করি ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝে গেছো যে বস্তুর বর্তমান অবস্থান এবং পূর্বের অবস্থানের পার্থক্যকে আমরা কেন সরণ বলবো। আশা করি ব্যাপারটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখানে আরেকটু সামনের দিকে আগাই যে এখন লোকটি এই স্থান থেকে এসে এখান থেকে ঘুরে আবার এই জায়গায় আসছে। এবার মনে করো যে একটু ভিন্ন ঘটনা ঘটেছে। মনে করো যে লোকটা কি করেছে? লোকটা হচ্ছে এখান থেকে পথ চলা শুরু করে এই জায়গায় গেছে। এখানে না থেমে সে আবার এখান থেকে এই স্থানে আসছে। আবার এই স্থান থেকে না থেমে লোকটা এখন এই স্থানে আসছে। তার মানে লোকটার এখন বর্তমান অবস্থান হচ্ছে মনে করো এই যে এখানে। লোকটার বর্তমান অবস্থান মনে করে এখন এই যে এখানে। কিন্তু সে যাত্রা শুরু করেছে কোথায়? এখান থেকে। আমার কথাটা ভালো করে বুঝো যে লোকটা এই স্থান থেকে যাত্রা শুরু করে একবার এখানে গেছে। লোকটা এই স্থান থেকে, আচ্ছা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, কারণ এটা একটু জটিল মনে হতে পারে আর কি তোমার কাছে। সেটা হচ্ছে যে মনে করো যে লোকটা এখান থেকে চলা শুরু করে এই জায়গায় যে না থেমে আবার ঘুরেছে, ঘুরে এখান থেকে এসে না থেমে আবার ঘুরে সে এই জায়গায় এসে থামছে। লোকটা বর্তমান অবস্থান কোথায়? এই যে এখানে। তাহলে এখানে ছিল টি ইকুয়াল টু 0। তাহলে লোকটা এই যে এই ঘুরে আবার এই জায়গায় তার সময় লেগেছে কতটুকু? তার সময় লেগেছে হচ্ছে এই যে 3 মিনিট সময় লেগেছে। তাহলে এই ক্ষেত্রে দূরত্ব হলো কত? আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই ক্ষেত্রে তার দূরত্ব হলো কত? দূরত্ব হলো হচ্ছে, হিসাব করো, এখান থেকে এই পুরোটা হচ্ছে 180 মিটার। আমরা একটু আগে কিন্তু হিসাব করলাম 180 মিটার। আবার দেখো লোকটা এখান থেকে যখন এখানে আসছে তখন তার দূরত্ব হচ্ছে কত? 180। আবার এখান থেকে যখন এই জায়গায় গেছে আবার হয়েছে কত? 180। 180-র সাথে আবার পুনরায় 180 যোগ। আবার দেখো লোকটা এখন কিন্তু এখানে থেমে নাই। এই জায়গা থেকে সে কোথায় গেছে? এই জায়গায় গেছে। তাহলে এইটুকু কত? 40 প্লাস 100, মোট কত? 140। তাহলে এই পুরোটাই হচ্ছে লোকটির দূরত্ব। 180 আবার 180 আবার 140, মোট হলো তার দূরত্ব। কিন্তু যদি সরণের কথা যদি বলি, এখানে সরণ কত? লোকটির বর্তমান অবস্থান এখানে, অর্থাৎ এখানে, আর পূর্বের অবস্থান এখানে। তাহলে এই বর্তমান এবং পূর্বের মধ্যবর্তী পার্থক্য কত? 140। তার মানে এখানে সরণ হচ্ছে 140। আশা করি ব্যাপারটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে যে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু কাজে লাগবে। তো আরেকটা জিনিস আমরা একটু এখান থেকে দেখবো, সেটা হচ্ছে যে তো আমরা যদি এখানে যদি খেয়াল করে দেখি, দেখো যে লোকটি যখন এখান থেকে যখন এই স্থানে গেছে তখন কিন্তু দূরত্ব এবং সরণ কিন্তু সমান হয়েছে। তখন সরণও ছিল 180 মিটার, আবার দূরত্ব কিন্তু ছিল 180 মিটার। হ্যাঁ, সরণ এবং দূরত্ব দুটোই ছিল কিন্তু 180 মিটার। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে সরণ এবং দূরত্ব সমান। হ্যাঁ, তো খুব সুন্দর করে খাতা একটু দেখে রাখো যে দূরত্ব এবং সরণ কখন সমান হবে? যখন কোন একটি বস্তু সামনের দিকে চলমান অবস্থায় থাকবে, যখন কোন একটি বস্তু সামনের দিকে চলমান অবস্থায় থাকবে সোজা পথে, হ্যাঁ, কোন ঢালু পথ, মানে কোন হচ্ছে আবার উঁচু পথ না, কিন্তু ব্যাপারটা কিন্তু বি কেয়ারফুল, উঁচু পথ না, জাস্ট সোজা পথে যখন কোন একটি বস্তু সামনের দিকে চলমান অবস্থায় থাকবে তখন দূরত্ব এবং সরণ দুইটা সমান হবে। আর যদি এমন হয় যে বস্তুটা সামনের দিকে চলতে চলতে আবার পেছনের দিকে রিভার্স করেছে, আবার পেছনের দিকে আসছে, তখন দূরত্ব এবং সরণ সেই ক্ষেত্রে সমান নয়। তখন এস নট ইকুয়াল ডি। হ্যাঁ, তখন এস নট ইকুয়াল ডি হবে, অর্থাৎ তখন দূরত্ব এবং সরণ সমান হবে না। সেই ক্ষেত্রে আমরা বলবো এস নট ইকুয়াল ডি। ঠিক আছে, এস নট ইকুয়াল জি হবে।
তো এস নট ইকুয়াল ডি হবে কখন, যখন বস্তুটা সামনের দিকে চলতে চলতে আবার পিছনের দিকে ব্যাক আসবে তখন। তো এটা কখন হওয়া সম্ভব? এখন মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা আবার কখনো সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব, গাড়ির ক্ষেত্রে সম্ভব, আবার বস্তুর ক্ষেত্রে সম্ভব। যেমন দেখো, একটা তুমি ব্রিজের উপর দিয়ে উঠছো, হ্যাঁ এরকম একটা ঢালু রাস্তা। তো তুমি যখন সামনের দিকে যাচ্ছ, যেতে 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 দেখা যাচ্ছে কোনো একটা গাড়ি সামনে চলতে চলতে দেখা যাচ্ছে মনে করো গাড়ির তেল ফুরিয়ে গেছে, তেল আর নাই, তখন কিন্তু গাড়ি অটোমেটিক্যালি কিন্তু নিচের দিকে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু দূরত্ব এবং সরণ সমান না। আর যদি এই ঢালু পথেও যদি এই গাড়িটা যদি সোজাসুজি যদি উপরের দিকে উঠে যায়, সামনের দিকে যে চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দূরত্ব এবং সরণ সমান। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আশা করি দূরত্ব এবং সরণের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। হ্যাঁ, তো আমরা হচ্ছে এর পরের আরো অনেক স্লাইড ছিল, এরপরে আরো অনেকগুলো স্লাইড ছিল, তো এইগুলা হয়তোবা আজকে আলোচনা করা সম্ভব হচ্ছে না, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকে যতটুকু আলোচনা করেছি এইগুলো খুব সুন্দর করে খাতায় নোট করে রাখো, আশা করা যায় এগুলো বুঝতে পারছো। নেক্সটে আমরা নেক্সট যে স্লাইড গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো, প্লাস সাথে আরো হচ্ছে গতির উপরে আরো অনেক অঙ্কগুলো করবো ইনশাল্লাহ। তো আমরা ক্লাস আজকের মতো এতটুকু রাখতে যাচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।